নমস্কার। প্রাণারাম চ্যানেলের মাধ্যমে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা, সেই অমৃতময় জীবন কথার আলোচনায় দেখতে দেখতে আজকে আমরা পঞ্চম পর্বে উপস্থিত হয়েছি। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম সন্ন্যাসী সন্তান ছিলেন এবং রামকৃষ্ণ সংঘের তিনি দ্বিতীয় সংঘাধ্যক্ষ ছিলেন। তার অপূর্ব জীবন এবং তার অপূর্ব বাণী, সেইটি আমাদের আজকের অনুধ্যানের বিষয়। প্রতি সোমবার সকাল 8টায় প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা শ্রবণ মননের আমাদের এই সুযোগ ঘটেছে। আপনারা সকলে আমাদের সঙ্গে রয়েছেন এবং সে কারণেই আমাদের এই আলোচনা, আমাদের এই স্মরণ মনন যেন আরও সুন্দর, আরও পবিত্র হয়ে উঠেছে। আজকে আমাদের আলোচনার যে বিষয়, সেটি স্বামী শিবানন্দের স্বদেশ প্রেম। স্বামীজির স্বদেশ প্রেম অর্থাৎ স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রেম, তার কথা আমরা সকলেই জানি। স্বামী বিবেকানন্দের প্রভাবে কিংবা বলা চলে স্বামী বিবেকানন্দের ছত্রছায়ায় যাঁরা ছিলেন সকলের মধ্যে সেই স্বদেশ প্রেম সঞ্চারিত হতো এবং স্বামী শিবানন্দ তার ব্যতিক্রম নন। সেই অপূর্ব প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সামনেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং তারপরেই 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। এই দুটিকে সামনে রেখে আজকে আমাদের আলোচনার বিষয় স্বামী শিবানন্দের স্বদেশ প্রেম। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ রাজনীতিতে যোগ দেননি, কিন্তু তার আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং পরিপূর্ণতা অনেকাংশেই কিন্তু স্বদেশ চেতনায় ঘটেছে। বলা চলে যে এই দুই চেতনা স্বামীজির ক্ষেত্রে পরস্পরের পরিপূরক ছিল। তিনি স্বদেশ, মানুষ এবং ঈশ্বর এক পরম সত্যের ত্রিমুখ বলেই বিবেচনা করতেন। গুরু শ্রীরামকৃষ্ণের জীব শিবের অভেদ চেতনাই স্বামীজির মধ্যে মানব সেবা, বিশেষ করে স্বদেশ ও স্বজাতি সেবার আদর্শকে নির্মিতি দিয়েছিল। স্বামীজি কোনো রাজনৈতিক আদর্শ প্রচার করেননি, কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতার কথা স্বামীজি ভেবেছেন। লক্ষ লক্ষ মানুষের পেটে অন্ন নেই, তাদের ঈশ্বরের কথা বলে কি হবে? স্বামীজি বললেন, অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি স্বর্গে আমাকে অনন্ত সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। স্বামীজি দেখেছেন ভারতের সর্বত্র অস্পৃশ্যতার নামে মানুষের প্রতি ঘৃণা, অবজ্ঞা। তিনি বলেছেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? ভারতের প্রতি স্বামীজির যে কি গভীর ভালোবাসা ছিল, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার পাঠক মাত্রই আমরা সেটি জানি। তার এক ইংরেজ বন্ধু তাকে প্রশ্ন করেছিলেন, বিলাস ব্যসন, শক্তি ও গৌরবের দেশ ইংল্যান্ড ছেড়ে দেশে ফিরে তার কেমন লাগবে? উত্তরটি আমাদের অনেকেরই জানা। উত্তরে স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষ ছেড়ে চলে আসবার আগে ভারতবর্ষকে ভালোবাসতাম, এখন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। এটি কিন্তু শুধু কথার কথা নয়, স্বামীজি মুখে যা বলেছেন কাজেও করে দেখিয়েছেন। 1897 খ্রিস্টাব্দ মুর্শিদাবাদের গ্রামাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীগণ
দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে সেবা কার্য করলেন। মুর্শিদাবাদের সারগাছিতে রামকৃষ্ণ মিশনের সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হল 1898 খ্রিস্টাব্দ। কলকাতায় প্লেগ রোগ মহামারী রূপে দেখা দিল। স্বামীজি তার অনুগামীদের নিয়ে প্লেগ রোগীদের সেবায় আত্মনিয়োগ করলেন। সেবা কার্যে অর্থ সংকট দেখা দিলে তিনি প্রয়োজনে বেলুড় মঠের জমি পর্যন্ত বিক্রি করে দেবার কথা ভাবলেন। মাদ্রাজের সমুদ্র তীরে ভ্রমণকালে এক ক্ষুধার্ত বালককে কোমর জলে দাঁড়িয়ে তার মায়ের সঙ্গে মাছ ধরতে দেখে স্বামীজি কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, ভগবান এত দুর্ভাগাদের সৃষ্টি করেছ কেন? এ দৃশ্য যে অসহ্য। কতদিন প্রভু, আর কতদিন এ দৃশ্য দেখতে হবে? এই যে ভারতবর্ষের দরিদ্র মানুষের প্রতি স্বামীজির হাহাকার, স্বামীজির যন্ত্রণা, এবং কেমন করে তাদের সেই দুঃখ দারিদ্র মোচন করতে হবে, এইটি স্বামীজির চিন্তাকে একেবারে সর্বতোভাবে গ্রাস করেছিল। সে তার উপায় তিনি খুঁজছিলেন। সেই কন্যাকুমারীতে বসে ধ্যান করার দিন থেকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীজি ভারতবর্ষের মানুষের দুঃখ দারিদ্র অবমাননা কেমন করে দূর করা যায় সেই চিন্তায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। ভারতবর্ষের যুব সম্প্রদায়কে আহ্বান করে তাই তিনি ডাক দিয়েছিলেন, আগামী 50 বছর ধরিয়া সেই পরম জননী মাতৃভূমি যেন একমাত্র তোমাদের আরাধ্য দেবী হন। আবার বলছেন, স্বাধীনতা ও দেশপ্রেম আমাদের আত্মার বাণী। ভগিনী নিবেদিতা স্বামীজির মধ্যে এই অপূর্ব দেশপ্রেম লক্ষ্য করেছিলেন। তাই ভগিনী নিবেদিতা বলছেন, দ্য কুইন অফ হিজ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। তার ভালোবাসার রানী ছিল তার স্বদেশ। এই অপূর্ব দেশপ্রেম স্বামীজির, সেইটি সম্পর্কে ভগিনী নিবেদিতা আরো বলছেন, দ্য শাস্ত্রাস, দ্য গুরু and the motherland are the three notes that mingled themselves to form the music of the works of Vivekananda. জাতির উন্নতির জন্য স্বামীজি বৈদান্তিক আদর্শে জনগণের উন্নতির কথা বলছেন। তিনি বলছেন যে এই জন্য চাই খাদ্য, যা উন্নতির প্রথম উপাদান, তারপর শিক্ষা এবং সর্বশ্রেষ্ঠ উপাদান হলো আধ্যাত্মিক জ্ঞান। ভগিনী নিবেদিতা আরও লিখছেন, Vivekananda desired the new India to arise out of the peasant's cottage, grasping the plough, out of the hearts of the fisherman, the cobbler, the sweeper. Let her spring from the grocer's shop, from beside the oven of the fritter seller. Let her emanate from the factory, from mills, and from markets. তাই স্বামীজির আদর্শ থেকে এই যে নতুন একটি আদর্শ স্বামীজি জগতের সামনে উপস্থাপন করলেন, ভারতবর্ষের সামনে উপস্থাপন করলেন, সেটাকে আঁকড়ে ধরল বিপ্লবীরা। বিপ্লবের অগ্নিমন্ত্র বিপ্লবীরা স্বামীজির আদর্শ থেকে পাচ্ছেন। বিপ্লবীরা নিজেদের বলতেন স্বামীজির শিষ্য। বিপ্লব চেতনার উৎস হয়ে উঠল বেলুড় মঠ। স্বামীজি শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন সন্ন্যাসীদের আধ্যাত্মিক সংঘরূপে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন জাতির সেবার মধ্যে দিয়ে জাতির উত্থানের জন্য। স্বামীজির এই আদর্শ সেকালের সংবাদপত্র বন্দে মাতরম, সন্ধ্যা, যুগান্তর, উদ্বোধন সমস্তগুলির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছিল। যদিও আজকে আমাদের আলোচনার কেন্দ্রে স্বামী শিবানন্দজি মহারাজ, তবু আমরা শুরুতে স্বামী বিবেকানন্দের সেই আদর্শের কথা সংক্ষেপে একটুখানি আলোচনা করে নিলাম। কারণ স্বামীজির আদর্শেই আমরা জানলাম যে সমস্ত বিপ্লবীরা এবং সমস্ত স্বদেশপ্রেমী মানুষ তারা সকলেই স্বামীজির আদর্শেই আদর্শান্বিত, স্বামীজির সেই দেশপ্রেমের আলোকেই উদ্ভাসিত। তাই স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের এই শ্রদ্ধা নিবেদন, যেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আরো গভীরে জানবার একটি প্রয়াস
বলা চলে। স্বামীজির আদর্শ সংঘের সব সন্ন্যাসীর মধ্যেই সেই দেশপ্রেম পরিস্ফুট হতো। একইভাবে স্বামী শিবানন্দের জীবনবোধকেও তা কিন্তু উদ্দীপ্ত করেছিল। নানা ঘটনা, নানা তথ্যের মধ্যে দিয়ে স্বামী শিবানন্দের সুগভীর স্বদেশ প্রেম এবং স্বজাতি প্রীতি, সেটির কথা আমরা জানতে পারি। 21শে ডিসেম্বর 1911 একটি পত্রে স্বামী শিবানন্দ লিখছেন, নিজের উদর পোষণ বা আত্মীয় স্বজন প্রতিপালন তো সকলেই করিয়া থাকে। শুভ কার্য বা নিষ্কাম কর্ম মানে গরিব দুঃখীদের যথাসাধ্য সাহায্য করা। বাস্তবিক একটি গরিবকে অন্ন দিয়া যদি প্রতিপালন করতে পারো, বা একটি দুঃখী বালককে আহারাদি দিয়া লেখাপড়া শিখাইতে পারো, তাহা হইলেই যথেষ্ট হইল। তারপর নিজে একলা যাহা করিবার সামর্থ্য নাই, দু চারটি বন্ধু বান্ধবের সহিত মিলিয়াও ঐরূপ কিছু শুভ কার্য করিতে পারো, অথবা কোনো নিরাশ্রয় পীড়িতদের সেবা করিতে পারো। এইরূপ জনহিতকর অনেক কাজ তোমার অতি নিকটেই পড়িয়া আছে। যদি সেরূপ প্রাণ হয়, তাহা হইলে অনায়াসেই করিতে পারো। আর ঐরূপ কিছু করিতে পারিলেই দেখিবে যে জীবন আর তত বিষময় বলিয়া বোধ হইবে না। সঙ্গে সঙ্গে ভগবানের ধ্যান, জপ, গুণগান ইত্যাদিও করিতে হইবে, করিলে শান্তি পাইবে। এটি স্বামী শিবানন্দ মহারাজের কথা। শ্রীরামকৃষ্ণ ভাবা আন্দোলনে এই যে সন্ন্যাসী, সাধু, ভক্ত, গৃহী সকলের এক সমন্বয় ঘটেছে। সেখানে সাধন ভজনও চলবে, দেশ সেবাও চলবে। ঈশ্বরকে ভালোবাসা আর দেশমাতৃকাকে ভালোবাসা, এর মধ্যে আপাত কোনো বিরোধ নেই। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানেরা এটি দেখিয়েছেন তাদের জীবনে করে। সে কারণেই আজকে আমাদের স্বামী শিবানন্দ মহারাজের কথা আলোচনা। এই অমৃতময় জীবন কথা আলোচনার মধ্যে দিয়ে সাধন ভজনের সঙ্গে সঙ্গে দেশ সেবা এবং জনসেবা কি করে সম্পৃক্ত হতে পারে, সেটি আমরা তাদের জীবন কথার মধ্যে দিয়ে বুঝতে পারি। দেশের পরিস্থিতির সম্পর্কে নৈরাশ্য প্রকাশ করছেন স্বামী শিবানন্দ। বলছেন, দারিদ্র, একতার অভাব, নানা অভাব, 5টা লোক এক হতে পারে না, কেউ কাকেও সহ্য করতে প্রস্তুত নয়। কি করে কি হবে তিনি জানেন। এই হতাশার মধ্যেও কিন্তু স্বামী বিবেকানন্দের দেশপ্রেমের আদর্শের প্রতি তার গভীর আস্থা এবং বিশ্বাস ছিল। স্বামীজির দেশপ্রীতিটা গান্ধীজিকে ভর করেছে। গান্ধীর চরিত্র সকলের অনুকরণীয়। 1912 খ্রিস্টাব্দে শিবানন্দজি ঢাকা গেছেন। 14ই ফেব্রুয়ারি ঢাকা পৌঁছলেন। সেখানে সকল মানুষকে ধর্মোপদেশ দিয়েছেন। যখন তিনি ঢাকায় অবস্থান করছেন, সেই সময় গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকায় সরকারের নামে আপত্তিকর প্রবন্ধ লিখলেন। এজন্য গান্ধীজিকে গ্রেপ্তার করা হলো। রাজদ্রোহের অভিযোগে তার বিচার হবে। ঢাকায় রামকৃষ্ণ মিশনের একটি গ্রন্থাগার ছিল। কুমিল্লার অভয় আশ্রম থেকে ওই গ্রন্থাগারে ইয়াং ইন্ডিয়া পত্রিকা বিনামূল্যে পাঠানো হতো। শিবানন্দকে ওই 2টি প্রবন্ধ পড়ে শোনানো হলো। তিনি বললেন, আধ্যাত্মিকতাই মানুষের শক্তির মূল উৎস। ধার্মিক বলেই গান্ধী সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকলে তাকে মানছে। স্বামীজির বৈদান্তিক আদর্শের কথা, এটিও স্বামী শিবানন্দ সর্বদা বলতেন ধর্মই সব প্রণোদনার চালিকা শক্তি। স্বাদেশিকতা এবং স্বাধীনতা আন্দোলনের মূলেও ধর্মচেতনা থাকা চাই। শিবানন্দ ধর্মকেই চালিকা শক্তি বলছেন। কেবলমাত্র নিজের মুক্তি অভিলাষী সাধুরাই দরিদ্রের সেবার ভাব হৃদয়ে পোষণ করতে পারে না।
এটি স্বামী শিবানন্দজির কথা। তাই সাধু, সন্ন্যাসী, গৃহী, স্বদেশকর্মী সকলকেই তিনি বলছেন মানুষের সেবা করতে। তার মধ্যে দিয়েই ঈশ্বর সাধনা হবে, বেলুড় মঠ দিয়েই ঈশ্বর সাধনা হবে। বেলুড় মঠ দর্শন প্রার্থী ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, তোমরা নিজেরা 2-10 টাকা চাঁদা তুলে দেশে যাবার সময় একটা হোমিওপ্যাথিক বাক্স নিয়ে যাও। সেখানে গিয়ে যে গ্রামে গরিব দুঃখীদের বাস, সেই গ্রামে গিয়ে গরিবদের চিকিৎসা করো, তাদের সঙ্গে ফ্রিলি মিক্স করো। তাদের কি অভাব অভিযোগ জিজ্ঞাসা করে জানো। ডিপ্রেসড ক্লাসকে তোমরা যদি গায়ে হাত দিয়ে একটা কথা বলো, তো তারা তোমার গোলাম হয়ে যাবে যেন। তাদের পড়াবার জন্য নাইট স্কুল করো। তোমরা পেট্রিয়টিজম করছো, এর চেয়ে আর প্র্যাকটিক্যাল কি হতে পারে? শুধু সোনার ভারত তোমায় ভালোবাসি বলে গান গাইলে বা বক্তৃতা দিলেই পেট্রিয়াট হলো? প্র্যাকটিক্যাল বেদান্তিস্ট বা পেট্রিয়াট হতে চাও তো আমরা যা বললুম তা করোগে। দেখুন কি অপূর্ব স্বামী শিবানন্দজি, এই যে স্বামীজি নির্দেশিত যে পথ, স্বদেশকে যদি ভালোবাসতে চাও, ঝেড়ে টেড়ে উঠবার এই মহা সুযোগ, উত্তিষ্ঠত জাগ্রত, নিজেরা তম ত্যাগ করে ওঠো, উঠে অপরকে জাগাও। স্বামীজির এই আদর্শ যেন স্বামী শিবানন্দজির কথার মধ্যে দিয়ে পরিস্ফুট হচ্ছে। তিনি যুবকদেরকে বলছেন যে তোমরা গ্রামে গ্রামে যাও, দরিদ্র মানুষের সেবা করো। এই তো পেট্রিয়টিজম। শুধু গান গাইলেই হবে না, এই প্র্যাকটিক্যাল বেদান্তিস্ট, প্র্যাকটিক্যাল পেট্রিয়ট তোমাদের হতে হবে। এই কথাটি স্বামী শিবানন্দ মহারাজ স্মরণ করিয়ে দিচ্ছেন। 1898 খ্রিস্টাব্দের দার্জিলিংয়ে ধস নেমে এক নিদারুণ বিপর্যয় ঘটে। ওই প্রাকৃতিক দুর্যোগে বহু লোকের সর্বনাশ হয়। মহাপুরুষ মহারাজ আত্মের সেবায় ঝাঁপিয়ে পড়েন। দার্জিলিং ও কলকাতার বহু স্থানে অর্থ সংগ্রহ করে দুস্থদের সেবায় আত্মনিয়োগ করেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারী রূপে দেখা দিল। শিবানন্দজি এবং ভগিনী নিবেদিতা স্বামীজির নির্দেশে প্লেগ রোগীদের সেবা কার্যের আয়োজন করলেন। পরের বছর কলকাতায় আবার প্লেগের আবির্ভাব ঘটে। তখন শিবানন্দজি এবং ভগিনী নিবেদিতা স্বয়ং রাস্তাও পরিষ্কার করলেন। অর্থাৎ দেখা যাচ্ছে এদের কাছে দেশপ্রেমটা শুধু কথার কথা নয়, এটি একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সেটি মুখে যে শুধু বলছেন তাই নয়, বাস্তবে তারা করে দেখাচ্ছেন। এই লোক সেবা ব্রতের মধ্যে দিয়েই মহাপুরুষ মহারাজ প্রকৃতপক্ষে যেন ঈশ্বরেরই সেবা করছেন, সেই ভাবটি সদা সর্বদা জাগ্রত। ওই যে শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন, জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান, মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া সহজ। তিনি ভক্তিযোগের সঙ্গে কর্মযোগের মিলন ঘটাচ্ছেন। স্বামীজি দেশমাতৃকার পূজায় যুব সম্প্রদায়ের আত্মবলিদান চেয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই শ্রেষ্ঠ কর্ম। এই যথার্থ দেশ সেবক হতে চাইলে প্রথমত দেশবাসীকে মনে প্রাণে ভালোবাসতে হবে। নতুন পরবর্তীকালে 4 জানুয়ারি 1919 খ্রিস্টাব্দে এক পত্রে তিনি লিখছেন, ভারতের লক্ষ রজনী প্রভাত প্রায়, অর্ধ শতাব্দী হইতে তাহার কার্য আরম্ভ হইয়াছে। এবার সমস্ত পৃথিবী লইয়া ভারত জাগিতেছে। সেজন্য লোকে এখনো প্রভাতের কিরণ সবাই দেখতে পাইতেছে না। শিবানন্দজি এখানে ভারতের আধ্যাত্মিক জাগরণের কথা বলছেন। স্বদেশের প্রতি সুগভীর ভালোবাসা না থাকলে জাগরণের এ কল্পনা তো আসে না, আমরা সেটি অনুমান করতে পারি। তাই স্বামী শিবানন্দের কাছে যে কি প্রবল দেশপ্রেম তার হৃদয়ে ছিল, সেইটি যেন আমরা অনুভব করতে পারছি। বেদান্তের প্রয়োগের মধ্যে দিয়ে স্বদেশ ও স্বজাতির প্রতি যথার্থ দেশপ্রেম প্রকাশ পেতে পারে। বাস্তব বা প্রায়োগিক বেদান্ত আর যথার্থ দেশপ্রেমকে শিবানন্দজি অভেদ রূপে দেখছেন।
সাধন ভজন ও দেশ সেবা একই সঙ্গে করা যেতে পারে, বরং একটি আরেকটির পরিপূরক। কীর্তন গান হবে, 2-4 আনার বাতাসা কিনে ঠাকুরকে ভোগ লাগিয়ে হরির লুট দিতে হবে, তার সঙ্গে চলবে শিক্ষাদান, শেখাতে হবে। বিপ্লবীদের মধ্যে প্রায়োগিক বেদান্তের এই আদর্শ ব্যাপক মান্যতা পেয়েছিল, আমরা জানি। বঙ্গদেশে দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগে সন্ন্যাসীদের মতো বাংলার বিপ্লবী এবং স্বদেশকর্মীরাও কিন্তু সমানভাবে ঝাঁপিয়ে পড়তেন। এই যে প্রায়োগিক বেদান্তের যে আদর্শটি, সেইটির আমরা প্রতিফলন যেন দেখতে পাচ্ছি। স্বদেশ এবং স্বজাতি নিয়ে স্বামী শিবানন্দের গর্বের অন্ত ছিল না। যে দেশে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছেন, সে দেশকে মহাপুরুষ মহারাজ পুণ্য দেশ বলে বিবেচনা করছেন। ভারতীয় সভ্যতার মধ্যে জগৎ কল্যাণ এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ তিনি লক্ষ্য করেছেন। ভারতীয় বিজ্ঞানের কল্যাণময় দিকটির প্রশংসা করে পাশাপাশি ইউরোপের বিজ্ঞানের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর বলছেন, আমাদের ডক্টর জগদীশ বোস দেখো সায়েন্সের কি ইমপ্রুভ করেছেন, গাছের প্রাণ আছে, তাদের সুখ দুঃখ হয়, এসব বলে দেখিয়ে দিচ্ছে, নাকি কম? তো এই যে পাশ্চাত্যের ডেস্ট্রাকটিভ সায়েন্স, স্বামী শিবানন্দজি বলছেন মেশিন গান, সাবমেরিন প্রভৃতি কত রকমের মানুষ মারবার কল তারা আবিষ্কার করছে, কোটি কোটি লোক মারছে। আর ঠিক তার উল্টো আমাদের দেশের বৈজ্ঞানিকরা জগদীশ চন্দ্র বোসের কথা বলে বলছেন যে তারা বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের কল্যাণের জন্য কাজে লাগাচ্ছেন। বলছেন আমাদের সায়েন্স চাই ওই রকমের। এখন যে ইউরোপীয়রা মারামারি কাটাকাটি নিয়ে রয়েছে, এটা থেমে গেলেই দেখবে স্বামীজির বীজ ফুঁড়ে উঠবে, এদেশ থেকে স্পিরিচুয়াল সেদেশে যাবে। ভারতের স্বাধীনতা, সোশ্যালিজম, বলশেভিজম এসব নিয়েও স্বামী শিবানন্দের গভীর আগ্রহ ছিল। স্বাধীনতা দিবস নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ঠাকুর স্বামীজি ভারতের ও জগতের কল্যাণের জন্য দেহ ধারণ করে এসেছিলেন, তখন নিশ্চিত কল্যাণ হবেই, কিছু কল্যাণ হবেই। সাধুদের সঙ্গে স্বদেশ, আমেরিকা, জাপান, চীন, ইংল্যান্ড এবং রাজনৈতিক মতাদর্শ নিয়েও তাকে আলোচনা করতে দেখা যেত। তো এইভাবে আমরা দেখছি যে স্বামীজির নির্দিষ্ট পথে জীবন গঠন করে বৈপ্লবিক কাজকর্ম করা, স্বামীজির প্রদর্শিত পথে প্রত্যেকে যেন আমরা জীবনটি গড়ে তুলতে পারি এবং কখনোই কোনো অবস্থাতেই যেন আমরা সাধন বিচ্যুত না হই, আমরা যেন ধর্ম বিচ্যুত না হই, আমরা যেন আধ্যাত্মিকতার পথ থেকে দূরে সরে না যাই। এইটি স্বামী শিবানন্দ মহারাজের তীব্র দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি সেদিকে ছিল। এবং আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে স্বামী শিবানন্দ মহারাজের স্বদেশ প্রেমের একটি ঝলক বলা চলে পাওয়ার চেষ্টা করলাম। এবং যদি আমরা আগ্রহ হই এই সম্পর্কে শুনতে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমরা আরও বিস্তৃতভাবে স্বামী শিবানন্দ মহারাজের এই স্বদেশ প্রেমের কথা আলোচনা করব। মহাপুরুষ মহারাজের দৃষ্টিতে স্বদেশ প্রেম যেন একটা অন্য আঙ্গিক পাচ্ছে, অবশ্যই সেটি স্বামী বিবেকানন্দের আদর্শেরই প্রতিফলন বললে কম বলা হবে না। তো সেইভাবে আমরা আবার স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজের স্বদেশ প্রেমের কথা নিশ্চয়ই আলোচনা করব। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে মহাপুরুষ মহারাজের অমৃতময় এই কথা শুনতে। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। ঠাকুর, মা, স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আমাদের মধ্যেও সেই ভক্তিভাব এবং দেশপ্রেম যেন একীভূত হয়ে যায়, আমরা যেন তাতে ডুবে যেতে পারি, আমাদের এই জীবনকে সার্থক করে তুলতে পারি, এই প্রার্থনা রেখে আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।